हेलो स्टूडेंट, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल साइंस बीटा। आज के हमारे टपिक इलेक्ट्रोकेमिस्ट्री। আমরা লাস্ট ইলেকট্রোকেমিস্ট্রির যে চ্যাপ্টারটা আমরা পড়িয়েছিলাম, যে পার্টটা পড়িয়ে 3 নম্বর পার্টে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এবং হচ্ছে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব আর ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলে বা ইএমএফ কি এবং হচ্ছে আমরা বিভিন্ন টাইপস অফ সেল মানে গ্যালভানিক সেল, যে ইলেকট্রোড সেল, ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল এবং নান্সড ইকুয়েশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা যে পার্টটা তোমাদের স্টার্ট করেছিলাম রিপ্রেজেন্টেশন অফ আ ইলেকট্রোকেমিক্যাল সেল, কিভাবে আমরা সেলকে রিপ্রেজেন্ট করব, তাহলে সেখানে একটা দেখেছিল একটা জিঙ্ক, একটা ইলেকট্রোড আর একটা যেটা কপার ইলেকট্রোড। তাহলে দুটো ইলেকট্রোডকে হাফ ইলেকট্রোড যে আমরা ছিল সেগুলোকে আমরা একটা কমপ্লিট সেলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম। যেমন দেখে নাও, ধরো একটা গ্যালভানিক সেল ছিল, ধরো জিঙ্ক সলিড, জিঙ্ক সালফেট, এখানে ধরো এর যে কোনো একটা কনসেন্ট্রেশন থাকবে আর এটা সলভিস দিয়ে দুটো ইলেকট্রোড আলাদা করা থাকবে। তাহলে CuSO4 C2 আর হচ্ছে এখানে Cu সলিড। ধরো এই একটা গ্যালভানিক সেল একটা দেওয়া ছিল, তাহলে এই গ্যালভানিক সেলটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম। দেখো আমাকে ধরো এইরকম, এর মধ্যে আমাকে কিভাবে কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড কিভাবে চিনবো বা কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড কিভাবে চিনবো। আচ্ছা, আমরা বলেছিলাম কি অ্যানোডে কি হয় অক্সিডেশন রিঅ্যাকশন, তাহলে অ্যানোডে হয় অক্সিডেশন রিঅ্যাকশন হয়। তাহলে অ্যানোডে তাহলে আমাদের জানতে হবে কি অ্যানোডে হয় কি অক্সিডেশন রিঅ্যাকশন, অক্সিডেশন। আর ক্যাথোডে আমার কি হয়, তাহলে ক্যাথোডে হয় রিডাকশন মানে বিজারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া। আর আইইউপ্যাক কনভেনশন অনুযায়ী আমরা জানি কি অ্যানোডকে বাম দিকে লিখতে হয় আর ক্যাথোডকে ডান দিকে, মানে এটা রাইট সাইড, এটা রাইট সাইড আর এটা হচ্ছে লেফট। তাহলে লেফটে আমরা কোনটা লিখবো অ্যানোড, লেফটে আমরা হবে কি অ্যানোড আর রাইটে আমরা কি লিখবো ক্যাথোড, রাইটে আমরা ক্যাথোডকে আমরা লিখবো, রাইট সাইডে আমরা ক্যাথোডকে লিখছি। এবারে দেখো আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা যদি কপারের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যদি আমরা দেখি, তাহলে এখানে E0 সেল, তাহলে এখানে Cu2 প্লাস Cu, এই ভ্যালুটা ছিল আমার কত হচ্ছে প্লাস অফ 0.34 ভোল্ট, তাহলে প্লাস অফ 0.34 ভোল্ট। আর এখানে জিঙ্কের ক্ষেত্রে দেখো E0 অফ Zn2 প্লাস অফ জিঙ্ক, এটা ছিল আমার কত হচ্ছে মাইনাস অফ 0.76 ভোল্ট। আচ্ছা, আমরা এখান থেকেও কিন্তু আমরা এই ভ্যালু থেকেও আমরা বলতে পারি তাহলে আমরা কোনটা অ্যানোড হবে আর কোনটা ক্যাথোড হবে। আচ্ছা, এখন দেখো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যার ইলেকট্রোকেমিক্যাল তাহলে E0 ভ্যালু যার কম আছে, তাহলে যার E0 ভ্যালু কম, তাহলে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু যার কম সেটা হচ্ছে বাম দিকে মানে অ্যানোড হিসাবে কাজ করবে, আর যার বেশি আছে সেটা হচ্ছে ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে যার ইলেকট্রোড পোটেনশিয়ালের মান যার বেশি সেটা ক্যাথোড হিসাবে ডান দিকে বসবে, আর যার ইলেকট্রোড পোটেনশিয়ালের মান কম সেটা ক্যাথোড অ্যানোড হিসাবে বাম দিকে বসবে। তাহলে এইভাবে আমরা একটা সেলকে রিপ্রেজেন্ট করতে পারবো এবং এখান থেকে আমরা এই সেল রিঅ্যাকশনগুলো আমরা লিখতে পারবো। যেমন দেখো এখানে আমার লেফট সাইডে কি হচ্ছে অ্যানোড, তাহলে অ্যানোডে আমরা জানি কি অক্সিডেশন রিঅ্যাকশন হয়। তাহলে এখান থেকে অক্সিডেশন রিঅ্যাকশনটা আমরা কিভাবে লিখবো দেখো, তাহলে এখানে জিঙ্ক, তাহলে এখানে দেখো যেহেতু আমার জিঙ্ক ZnSO4, তাহলে এই যে এইটাকে আমরা এদিকের পার্টটাকে বলছি, এদিকে একটা অর্থোকোষ মানে হাফ সেল আর এদিকে আরেকটা হচ্ছে আমার কি হাফ সেল। তাহলে দুটো হাফ সেল মিলে আমার তৈরি হচ্ছে কি একটা কমপ্লিট একটা গ্যালভানিক সেল তৈরি হলো। তাহলে এই হাফ সেলের ক্ষেত্রে দেখো আমার কি হচ্ছে এটা অ্যানোড হিসাবে লিখেছি, তাহলে অ্যানোডে আমার কি হয় অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে অক্সিডেশন রিঅ্যাকশন মানে আমরা কি জানি জিঙ্ক কি করবে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে Zn2 প্লাস প্লাস অফ 2 ইলেকট্রন। তাহলে অক্সিডেশন মানে আমরা কি জানি, তাহলে ইলেকট্রন যেটা ত্যাগ করে, তাহলে ইলেকট্রন ত্যাগ করলে সেটা আমরা জারণ বিক্রিয়া জানি। তাহলে জিঙ্ক কি করছে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2 প্লাস আয়ন উৎপন্ন করছে। তাহলে এখানে এই ইলেকট্রোডে আমার কি হচ্ছে দুটো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, দুটো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। আর ক্যাথোডে যদি আমরা দেখি, ক্যাথোডে কি হচ্ছে রিডাকশন মানে বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া, তাহলে ক্যাথোড কোনটা, ক্যাথোড হচ্ছে এই দিকের যে হাফ সেল রিঅ্যাকশন, তাহলে এইটাকে আমরা ক্যাথোড হিসাবে লিখছি। তাহলে এটা আমার ক্যাথোড, তাহলে ক্যাথোডে আমার বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কি হয় কপার কি করছে এখানে যে Cu2 প্লাস আয়ন, তাহলে এ কি করবে দুটো ইলেকট্রন কি করছে দুটো ইলেকট্রন এর নিচ্ছে, নিয়ে ধাতব কপার রূপে জমা হচ্ছে। তাহলে আমরা যদি সেলটাকে যদি আমরা এখানে ড্র করি দেখো, তাহলে এদিকে একটা হাফ সেল আর ধরো এদিকে একটা হাফ সেল, এটা তাহলে এই দুটো আমার হাফ সেল রয়েছে। তাহলে এদিকে ধরো আমার এদিকে আমার রয়েছে কি Zn SO4 সলিউশন মানে Zn2 প্লাস আয়ন, আর এদিকে আছে আমার ধরো এখানে জিঙ্ক ইলেকট্রোড
জিঙ্ক ইলেকট্রোড, আর এদিকে আমার কপার ইলেকট্রোড আছে, এটা আমার কপার ইলেকট্রোড, আর এখানে আমার C2+ আয়ন আছে, মানে C2+ আমরা কপার সালফেট সলিউশন এখানে রাখা আছে, আর এখানে ZnSO4 সলিউশনে জিঙ্ক ইলেকট্রোডটাকে আবার ডিপ করা আছে। আচ্ছা, এবারে দেখো যখনই আমি এটাকে কোনো ইলেকট্রিক ওয়্যার দিয়ে বা আমি যখন যুক্ত করে দিলাম, তাহলে তখন কি হচ্ছে, আমার এদিক থেকে কারেন্ট প্রবাহিত হয়। আচ্ছা, ফার্স্ট এখানে দেখে নাও, তাহলে এখানে জিঙ্ক, এখানে আমার কি হচ্ছে, অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, আর এখানে কি হচ্ছে, এই ইলেকট্রনটা আবার এদিক থেকে কি হচ্ছে, এইদিকে গিয়ে আমার কপার কি করছে, এই দুটো ইলেকট্রন নিয়ে ধাতব কপার রূপে তাহলে এখানে সঞ্চিত হচ্ছে। আচ্ছা, এবারে দেখো তাহলে এই হচ্ছে আমার একটা সেলকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম, তাহলে সেটা তোমরা দেখতে পেলে। আচ্ছা, এখান থেকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স তাহলে কিভাবে আমরা ডিটারমাইন করব, বা ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলে, বা এটা কি আমরা কিভাবে জানবো। আচ্ছা, এখন দেখো ফার্স্ট দেখো, তাহলে এখানে এই যে দুটো ধরো ইলেকট্রোড বা হাফ সেল রিয়াকশন ছিল, যখন আমরা কোনো ওয়্যার দিয়ে যুক্ত করছি না, ভালো করে দেখো, তাহলে কোনো ওয়্যার দিয়ে যুক্ত করছি না, তাহলে এখানে আমার একটা বিভব উৎপন্ন হচ্ছে এবং এখানে আরেকটা কি হচ্ছে, বিভব উৎপন্ন হচ্ছে, তাহলে দুটো আলাদা আলাদা পোটেনশিয়াল এখানে উৎপন্ন হচ্ছে। যখনই আমি এটাকে কোনো একটা ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে যখন যুক্ত করলাম, তাহলে ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে যখন আমরা যুক্ত করলাম, তাহলে কি হচ্ছে দেখো এখানে। আচ্ছা, এবারে দেখো যখনই আমরা এই ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে আমরা দুটো ইলেকট্রোডকে আমরা যখনই যুক্ত করলাম, তখন কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এই কারেন্টটা কেন প্রবাহিত হচ্ছে, বা এই যে কারেন্ট বা তড়িৎ প্রবাহের পিছনে মানে কোন ফোর্স কাজ করছে, আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স, তাহলে আমরা এখানে হেডিং লিখছি কি, ইলেকট্রোমোটিভ ফোর্স, বা আমরা এটাকে বলতে পারি তড়িৎ চালক বল, বা আমরা শর্টে আমার লেখা হয় কি EMF, ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, এখন দেখো এখানে কি হচ্ছে, জিঙ্ক সালফেট, তাহলে এখানে দুটো ইলেকট্রন, তাহলে আমরা আগের কনভেনশন অনুযায়ী তাহলে এখানে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, তাহলে এদিক থেকে ইলেকট্রনটা এদিকে ইলেকট্রন প্রবাহ হচ্ছে। এবার আমরা কনভেনশন অনুযায়ী জানি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, তাহলে এদিকে হচ্ছে আমার কারেন্ট প্রবাহ হচ্ছে। আচ্ছা, এই কারেন্ট প্রবাহটা এখানে কেন হচ্ছে, তাহলে এখানে দেখো এর E0 ভ্যালু কত ছিল, এদিকের E0 ভ্যালুটা ছিল আমার, এদিকের E0 ভ্যালু ছিল আমার কত, Cu2 + Cu, এই ভ্যালুটা ছিল +0.34 ভোল্ট। এটা মানে এইদিকে যে পরিমাণ বিভব যেটা উৎপন্ন হচ্ছে বা ইলেকট্রিক পোটেনশিয়াল যে পরিমাণ উৎপন্ন হচ্ছে, এখন এদিকের পোটেনশিয়ালের ভ্যালু যদি বেশি হয় এইদিকের অপেক্ষা, তবেই কী হবে, তড়িৎটা এদিক থেকে এদিকে আমার প্রবাহিত হবে। আমরা জানি জল যেমন কী হয়, উঁচু জায়গা থেকে, তাহলে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যেমন জল প্রবাহিত হয়, একইভাবে এই ইলেকট্রিকটা, তাহলে ইলেকট্রিকের প্রবাহটা কোন দিকে হবে, তাহলে উচ্চ বিভবযুক্ত, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তাহলে যেদিকে বিভব বেশি হবে তাহলে সেই দিকের বিভব থেকে নিম্ন বিভবের দিকে, বা যেদিকে ইলেকট্রিক পোটেনশিয়ালটা কম হবে তাহলে সেই দিকে ইলেকট্রিকের আমার প্রবাহটা হবে। তাহলে এখানে দেখো এই ইলেকট্রোডের ক্ষেত্রে এর আমার E0 ভ্যালু কত হচ্ছে, +0.34 এত ভোল্ট, আর এই হাফ সেলের ক্ষেত্রে দেখো এখানে আমার এই ভ্যালুটা আমরা জানি Zn2+ এর ক্ষেত্রে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে এটা আমরা পেয়েছি কত, এটা হচ্ছে -0.76 ভোল্ট। তাহলে ফার্স্ট এই ডান দিকে আমার যে হাফ সেল যেটা রয়েছে, যে ইলেকট্রোডটা রয়েছে, তাহলে এদিকের ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু অনেকটা বেশি, আর এদিকে হচ্ছে কম। তাহলে এই ভ্যালু কম বা বেশি হওয়ার জন্য কি হচ্ছে, কারেন্টটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে কারেন্ট প্রবাহের কারণটা কি, এই যে এদের দুটো ইলেকট্রোডের মধ্যে তাদের যে পোটেনশিয়াল যে ডিফারেন্স, এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই কি হচ্ছে, কারেন্টটা এই দিক থেকে আমার রাইট সাইড থেকে আমার কি হচ্ছে, লেফট সাইডে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, বা আমরা বলতে পারি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। কেন, তাদের পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই কি হচ্ছে, তড়িৎটা প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে ফোর্স কোনটা, তাহলে বল হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাই হচ্ছে কি, এটা তড়িৎচালক বল, যার কারণে এই তড়িৎটা প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি EMF বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা কোষের তড়িৎচালক বল, এটাই হচ্ছে যে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু ইলেকট্রোড। তাহলে এখানে কি হচ্ছে, আমার ভ্যালু কোনটার বেশি, এটার বেশি, রাইট সাইডেরটা বেশি। তাহলে E অফ ক্যাথোড মাইনাস অফ কত হচ্ছে, E অফ অ্যানোড। এটাকে আমরা কিভাবে লিখি, ই সেল আকারে লিখবো। তাহলে এটাকে আমরা লিখবো কি, ই সেল। তাহলে ই সেলটা হচ্ছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স,
ই সেল ইকুয়াল টু আমরা লিখতে পারি ই অফ ক্যাথোড মাইনাস অফ কত হচ্ছে ই অফ অ্যানোড। তাহলে এটাকে আমরা একবারে লিখতে পারি ই সেল, বা আরও সহজে লিখতে পারি ই সেল ইকুয়াল টু ই অফ, তাহলে এই দিকটাকে আমরা রাইট সাইড হিসাবে ধরেছিলাম ই আর মাইনাস অফ ই অফ এল, তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে ই সেল ইকুয়াল টু কত হচ্ছে ই আর মাইনাস অফ কত হচ্ছে ই এল, মানে ক্যাথোড মাইনাস অফ কত হচ্ছে অ্যানোড। তাহলে দেখো আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স কি পেলাম, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু ইলেকট্রোড বা টু হাফ সেল। তাহলে এই দুটো হাফ সেলের মধ্যে যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স আসছে সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকেই আমরা বলছি কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। তাহলে এখানে ই সেলটা আমার ডিটারমাইন এটাকে আমার এটা ইন্ডিকেট করছে কি তো কোষের তড়িৎচালক বলকে আমার ইন্ডিকেট করছে। তাহলে ই সেল ফর কি আমরা জানি কি ইএমএফ অফ দ্য সেল। আচ্ছা, এবারে দেখো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। একইভাবে আমরা তাহলে কোনো একটা গ্যালভ্যানিক কোষের প্রমাণ তড়িৎচালক বল এখান থেকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে কোনো একটা গ্যালভ্যানিক সেল, তাহলে কোনো একটা এই যে একটা গ্যালভ্যানিক সিস্টেম যে করালাম, তাহলে তার একটা ই সেল, তাহলে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স পেলাম এবং সেখান থেকে ওই কোষের প্রমাণ তড়িৎচালক বল আমরা নির্ণয় করতে পারি। তাহলে ই জিরো সেল ইকুয়াল টু কত হবে, একইভাবে আমরা তাহলে ই আর জিরো মাইনাস অফ কত হচ্ছে ই এল অফ জিরো। তাহলে একইভাবে আমি যে সিস্টেমটা এখানে করালাম জিঙ্ক আর কপারের ক্ষেত্রে যে সিস্টেমটা এখানে দেখো এটা সল্ট ব্রিজ, আচ্ছা তাহলে এর ক্ষেত্রে আমরা এটা দেখাতে পারি। তাহলে ই সেল ইকুয়াল টু কত হচ্ছে ই জিরো অফ সিইউ টু প্লাস সিইউ মাইনাস অফ কত হচ্ছে ই জিরো অফ কত হবে ই জিরো অফ কত জেড টু প্লাস অফ জিঙ্ক। আচ্ছা এবারে দেখো ই সেল, তাহলে এটা এর ভ্যালু আমরা কত জেনেছি প্লাস অফ 0.34 আর এটা মাইনাস অফ, তাহলে মাইনাস অফ 0.76, তাহলে 0.34 প্লাস অফ 0.76 আমার এটা করলে কত আসছে, তাহলে এটা অ্যাড করলে আমরা পাবো কত হচ্ছে 1.10 এত ভোল্ট। আচ্ছা এখন দেখো এখানে ই জিরো সেল এই ভ্যালু কিন্তু অলওয়েজ কিন্তু পজিটিভ আসতে হবে, বা এখানে আমরা লিখতে পারি ই জিরো সেল অথবা ই সেলের ভ্যালু যেন অলওয়েজ যেন পজিটিভ হয়। আচ্ছা পজিটিভ হলেই তবেই কিন্তু এই বিক্রিয়াটা স্পন্টেনিয়াসলি হবে, মানে এখানে আমার কেমিক্যাল চেঞ্জেসের ফলে ইলেকট্রিক এনার্জি আমার উৎপন্ন হবে। এখন ই সেলের ভ্যালু বা ই জিরো সেলের ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায়, ধরো আমরা এইভাবে একটা গ্যালভ্যানিক সেল আমার দেওয়া রয়েছে, আমি ধরো ঠিক এটাকে উল্টোভাবে লিখলাম, আগের যে তোমাদের সেল রিপ্রেজেন্ট যেটা আমরা লিখেছিলাম জিঙ্ক আর কপারের ক্ষেত্রে এটাকে যদি আমরা উল্টোভাবে লিখি, ধরো যদি আমার এরকম থাকে CuSO4 C1 আর এখানে ধরো ZnSO4 C2 অ্যান্ড জিঙ্ক, যদি এরকম আকারে যদি কোনো সেল দেওয়া থাকে, এখন এই লেখাটা কি সঠিক হয়েছে না এটা ভুল হয়েছে কিভাবে আমরা জানবো, তাহলে ফার্স্ট এটা আমরা ই জিরো সেল ডিটারমাইন করব। তাহলে ই জিরো সেল যদি আমরা এখানে করি তাহলে ই আর মাইনাস অফ ইএল করলে দেখো ই আর মাইনাস, তাহলে ই আর মাইনাস অফ ইএল, তাহলে এদিকে আর এদিকে যদি আমরা এল করি তাহলে এদিকে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, তাহলে এখানে দেখো মাইনাস অফ 0.76 আর মাইনাস অফ কত হচ্ছে 0.34, তাহলে এখানে আমরা ওভারঅল যে ভ্যালুটা পাবো মাইনাস অফ 1.10 ভোল্ট, তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে ই জিরো সেল ভ্যালুটা আমার কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে ই সেল অথবা এখানে ই জিরো সেল এই ভ্যালুটা আমার নেগেটিভে আসছে। আচ্ছা যখন এটা নেগেটিভে আসবে তাহলে তখন জানবে যে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হচ্ছে না, তাহলে তাহলে এটা আমার স্বতঃস্ফূর্ত হচ্ছে না, তাহলে ইটাকে আমার অলওয়েজ আমার কি আসতে হবে পজিটিভ আসতে হবে। তাহলে এখানে নেগেটিভ আসছে, তাহলে যখন নেগেটিভ আসবে তখন কি করবে জাস্ট এটাকে সাইডটাকে চেঞ্জ করে দেবে, লেফট সাইডটা রাইট সাইডে করে দেবে আর রাইট সাইডটা কি করে দেবে লেফট সাইডে করে দেবে। তাহলে সঠিক রিপ্রেজেন্টেশনের জন্য যখন ই জিরো সেলের ভ্যালু 0 আসবে তখন এটাকে লেফট সাইডে আর এটাকে রাইট সাইডে করে দেবে, তাহলে এটাকে আমরা সঠিক, তাহলে এটা রিপ্রেজেন্ট কীভাবে আমরা লিখবো, তাহলে যখন নেগেটিভ আসবে তাহলে তখন আমরা এটাকে কি করে দেবো, এটা পজিটিভ আনার জন্য এইটাকে ঠিক উল্টে দেবো। তাহলে সঠিক রিপ্রেজেন্টেশনটা হবে এটা C1 অথবা আমরা C2 এখানে লিখতে পারি, আর এখানে হচ্ছে CuSO4 C1 আর হচ্ছে Cu, তাহলে এটা হচ্ছে আমার সঠিক রিপ্রেজেন্টেশন আর এটা হচ্ছে আমার ভুল। যখন নেগেটিভ আসবে তখন এটাকে চেঞ্জ করে জাস্ট
উল্টে দেবো। আচ্ছা এবারে দেখো একটা কোয়েশ্চেন এখান থেকে তোমরা বলতে পারো E0 সেল বা ইর ভ্যালু মানে ই সেলের ভ্যালু নেগেটিভ বা অলওয়েজ পজিটিভ কেন হবে? তাহলে পজিটিভ হলেই আমরা বলছি কি এটা স্পন্টেনিয়াস হচ্ছে বা এখানে কেমিক্যাল এনার্জি থেকে আমার তোমার ইলেকট্রিক্যাল এনার্জি উৎপন্ন হচ্ছে, স্পন্টেনিয়াস। এটা কেন হচ্ছে? আচ্ছা এবারে দেখো এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে আনসার দেব। আচ্ছা এখন তাহলে দেখো এই E0 সেল এই ভ্যালুটা বা ই সেলের ভ্যালু অলওয়েজ পজিটিভ কেন আসবে? তাহলে আমরা বলছি এটা যদি পজিটিভ হয় তবেই রিয়াকশানটা কী হবে? স্পন্টেনিয়াস হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা নন স্পন্টেনিয়াস, মানে বিক্রিয়াটা ঘটবে না। আচ্ছা এখন আমরা একটা রিলেশন জানি, ডেল জি ইকুয়াল টু কথা হচ্ছে মাইনাস অফ NFE। ফ্রম থার্মোডাইনামিক্স থেকে আমরা এই রিলেশনটা জানি। তাহলে গিভস ফ্রি এনার্জি, মুক্ত শক্তি, তাহলে কথা হচ্ছে মাইনাস অফ NFE। তাহলে ডেল জি ইকুয়াল টু মাইনাস অফ NFE। এখন ই এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে ই এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ডেল জির ভ্যালু কী হয়ে যাচ্ছে দেখো, এটা নেগেটিভ হলে তাহলে ওভারঅল এটা কী হয়ে যাচ্ছে? পজিটিভ হচ্ছে। তাহলে এটা কী হচ্ছে আমার? পজিটিভ। তাহলে ওভারঅল যদি পজিটিভ হয় তাহলে ডেল জি ভ্যালু আমরা জানি পজিটিভ, মানে সেটা কি আমরা জানি? নন স্পন্টেনিয়াস, নন স্পন্টেনিয়াস। আর ডেল জি ভ্যালু যদি এটা যদি নেগেটিভ হয় সেটা আমরা কি জানি? স্পন্টেনিয়াস। তাহলে ফ্রম থার্মোডাইনামিক্স থেকে আমরা এই রুলসটা জানি, যদি ফ্রি এনার্জি তাহলে এটাকে আমরা বলছি কি? গিভস ফ্রি এনার্জি। এটাকে আমরা বলা হয় কি? গিভস ফ্রি এনার্জি। তাহলে গিভস মুক্ত শক্তি, ডেল জির ভ্যালু যদি পজিটিভ হয় সেটা নন স্পন্টেনিয়াস, আর ডেল জির ভ্যালু যদি নেগেটিভ হয় সেটা স্পন্টেনিয়াস, মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তাহলে E0 ভ্যালু যখন নেগেটিভ হবে সেইটা আমার কি হচ্ছে? ডেল জি। দেখো আমরা এই সূত্রে যদি বসাই তাহলে কি হচ্ছে? নেগেটিভ, আর এখানে এইটা নেগেটিভ, তাহলে কি যাচ্ছে? পজিটিভ। তাহলে এখানে নেগেটিভ আর এখানে ইয়ের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নেগেটিভ কী হচ্ছে? আমার পজিটিভ হচ্ছে। তাহলে ডেল জি ওভারঅল আমার কী হচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে ডেল জি যদি পজিটিভ হয়ে যায় বিক্রিয়াটা আমার কি? নন স্পন্টেনিয়াস, মানে ঘটবে না। আর ডেল জি নেগেটিভ আসতে গেলে ই সেলকে অথবা E0 সেলকে অবশ্যই আমার কী হবে? এটাকে পজিটিভ আনতেই হবে। তাহলে এটা যদি পজিটিভ হয় তবেই বিক্রিয়াটা আমার স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে। আচ্ছা এবার এই যে ডেল জি ইকুয়াল টু NFE এই রিলেশনটা আমরা কিভাবে প্রুভ করব দেখো, আর এটাকে আমরা প্রমাণ কিভাবে করব। আচ্ছা সাধারণত দেখো তাহলে এই রিলেশনটা আমাকে কিভাবে প্রুভ করতে হবে। আচ্ছা সাধারণত আমরা জানি একটা ইলেকট্রন, ধরো একটা ইলেকট্রন আমার একটা ইলেকট্রন প্রায় কথা হচ্ছে F ফ্যারাডে বা 96,500 কুলম পরিমাণ তড়িৎ পরিবাহিত করতে পারে, এত কুলম। আচ্ছা দেখো তাহলে আমরা সাধারণত জানি 1 মোল ইলেকট্রন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ কত হচ্ছে? 96,500 কুলম, বা এটাকে আমরা বলছি কি 1 ফ্যারাডে। এটাকে আমরা কথা বলছি 1 ফ্যারাডে, বা এটা লিখতে পারি তাহলে 1 মোল ইলেকট্রন দ্বারা, তাহলে 1 মোল ইলেকট্রন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ কত হচ্ছে? F ফ্যারাডে। তাহলে F তাহলে এত হচ্ছে। আচ্ছা এবারে যখন আমরা একটা গ্যালভ্যানিক সেলের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো তাহলে গ্যালভ্যানিক সেলে ধরো ক্যাথোড থেকে, এটা ধরো আমার অ্যানোড, আর এটা যদি আমি ক্যাথোড যদি আমরা লিখি তাহলে অ্যানোড থেকে ক্যাথোড অভিমুখে কী হচ্ছে? ইলেকট্রনের প্রবাহ ঘটছে। তাহলে এদিক থেকে আমার এদিক থেকে, তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের অভিমুখে ইলেকট্রনের প্রবাহ ঘটছে। তাহলে কত সংখ্যক ইলেকট্রন, তাহলে কত মোল বা কত সংখ্যক ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে, আমরা ধরে নিলাম এখানে N মোল ইলেকট্রন প্রবাহ হচ্ছে। তাহলে N মোল, তাহলে অ্যানোড থেকে ক্যাথোডে N মোল ইলেকট্রন, তাহলে N মোল ইলেকট্রনের প্রবাহ ঘটছে। তাহলে 1 মোল ইলেকট্রনে তার বাহিত তড়িতের পরিমাণ কত হচ্ছে? F, তাহলে এত। তাহলে N মোলের ক্ষেত্রে আমার কত হচ্ছে? তাহলে NF। তাহলে N মোলের ক্ষেত্রে আমার কত হচ্ছে? NF। তাহলে এত NF, এত কুলম। তাহলে 1 মোলের মধ্যে আমার হচ্ছে কি? F, আর N মোল ইলেকট্রনের মধ্যে তাহলে বাহিত তড়িতের পরিমাণ কত হচ্ছে? NF। তাহলে এত কুলম হচ্ছে আমার টোটাল। ধরো এই গ্যালভ্যানিক সেলের মধ্যে ধরো অ্যানোড থেকে ক্যাথোডে যাওয়ার জন্য, তাহলে অ্যানোড থেকে ক্যাথোডে প্রায় ধরো বাহিত তড়িতের পরিমাণটা কত হচ্ছে? NF, এত কুলম। তাহলে এত আমরা সি লিখলাম, তাহলে এত কুলম, বা CO, এত আমরা সি লিখলাম, তাহলে এত কুলম। তাহলে NF এত কুলম। আচ্ছা এবারে আমরা জানি কি, তাহলে এই NF কুলম আমার রয়েছে, NF কুলম। তাহলে এবারে আমরা জানি ওয়ার্ক ডান, তাহলে যখন তাহলে এই ইলেকট্রনটা বা এই তড়িৎটা আমার অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে, তাহলে সেটা ওয়ার্ক ডান করছে, সেটা কৃতকার্য করছে।
তাহলে এই দেখো, তাহলে ওয়ার্ক ডান বা কৃতকার্যটা আমরা কীভাবে লিখতে পারি, তাহলে ব্যবহৃত, তাহলে কতটা তড়িতে, তাহলে অ্যামাউন্ট অফ কারেন্ট, এখানে লিখতে পারি আমরা অ্যামাউন্ট অফ কারেন্ট ইনটু আমরা জানি কি ইনটু, তাহলে ওয়ার্ক ডানটা হচ্ছে কি এই কৃতকার্যটা হচ্ছে তাহলে বাহিত তড়িতের পরিমাণ ইনটু হচ্ছে বিভব প্রভেদ, বা এটাকে আমরা লিখতে পারি কি পোটেনশিয়াল ডিফারেন্স, ইনটু কথা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে দেখো এই কৃতকার্যটা আমরা কত হচ্ছে, তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক কারেন্ট আর ইনটু হচ্ছে কত হচ্ছে বিভব প্রভেদ। তোমরা কারেন্টের দেখো তড়িতের চ্যাপ্টারে তোমরা পড়েছিলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হচ্ছে কিউ ইন্টু ভি, তাহলে কিউ পরিমাণ কারেন্ট যদি ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যদি যায় তাহলে ডাব্লু, তাহলে ওয়ার্ক ডান পড়েছিল কি কিউ ইন্টু ভি। তাহলে একইভাবে তাহলে এখানে তাহলে এন এফ পরিমাণ কারেন্ট কী হচ্ছে, তাহলে এখানে একটা যে ইলেকট্রিক পোটেনশিয়াল বা একটা যে পোটেনশিয়াল ডিফারেন্স উৎপন্ন হচ্ছে, তাহলে এর বিরুদ্ধে কী হচ্ছে ইলেকট্রনটা আমার এদিক থেকে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। তাহলে কৃতকার্য আমরা লিখতে পারি তাহলে অ্যামাউন্ট অফ কারেন্ট আমরা কত এন এফ, আর এখানে হচ্ছে আমার তাহলে বিভব প্রভেদ যেটা বা পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু আমার কত এসেছিল ই সেল। তাহলে এইটা তাহলে আমরা লিখতে পারি তাহলে ডাব্লু, বা এটাকে আমরা ওয়ার্ক ডান যদি আমরা ডাব্লু আকারে লিখি তাহলে ডাব্লু ম্যাক্স বা থাকলে ম্যাক্সিমাম, তাহলে হচ্ছে কি কৃতকার্য তাহলে এন এফ ই, এন এফ ই, তাহলে ডাব্লু ম্যাক্স এইটা আমরা লিখতে পারি। তাহলে এই যে কৃতকার্য ইকুয়াল আমরা কত পেলাম এন এফ ই। আচ্ছা, এবারে আমরা থার্মোডাইনামিক্স থেকে জানি সে যে পরিমাণ কৃতকার্যটা করছে সে কোথা থেকে করছে, তাহলে সে তার কিছুটা ফ্রি এনার্জি মানে গিভস ফ্রি এনার্জি লস করছে, তাহলে সে কিছু ফ্রি এনার্জি হারিয়ে এই পরিমাণ কৃতকার্য করছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারছি কি তাহলে সে কত পরিমাণ ফ্রি এনার্জি লস করছে, তাহলে ডেল জি পরিমাণ ফ্রি এনার্জি লস করে সে কৃতকার্য করছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস অফ ডেল জি, সে কিছুটা ফ্রি এনার্জি লস করে এই পরিমাণ কৃতকার্য করছে। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস অফ ডেল জি, তাহলে মাইনাস অফ ডেল জি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু আমরা কত পেয়েছি এন এফ ই, তাহলে ই এটা আমরা সেল, তাহলে ডেল জি ইকুয়াল টু আমরা কত পেলাম মাইনাস অফ এন এফ ই, এন এফ ই সেল। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে ফ্রি এনার্জি গিভস ফ্রি এনার্জি আর এখানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, তাহলে এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি ডেল জি ইকুয়াল টু মাইনাস অফ এন এফ ই। তাহলে এবারে যদি আমার তাহলে কোনো স্ট্যান্ডার্ড ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল জি ইকুয়াল টু কত আমরা লিখতে পারি ডেল জি ইকুয়াল টু মাইনাস অফ এন এফ ই জিরো, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এই রিলেশন থেকে আমরা বলতে পারি দেখো, তাহলে এই হচ্ছে আমার কি ডেল জির সঙ্গে আমার ই সেল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা কোষের তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে তাহলে এই রিলেশন থেকে আমরা বলতে পারি ই সেলের ভ্যালু, তাহলে ই জিরো সেল বা ই সেলের ভ্যালু যদি আমার নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ হলে আমার ডেল জি কী হচ্ছে, ডেল জি হচ্ছে আমার পজিটিভ হয়ে যাচ্ছে। ডেল জি পজিটিভ মানে আমরা জানি কি নন স্পন্টেনিয়াস। আর একইভাবে ই সেলের ভ্যালু যদি আমার পজিটিভ হয় তখন আমার কি হচ্ছে ডেল জি আমার কি হচ্ছে নেগেটিভ হচ্ছে। ডেল জি নেগেটিভ মানে আমরা জানি কি এটা স্পন্টেনিয়াস মানে বিক্রিয়াটা ঘটবে স্পন্টেনিয়াস। আর এটাকে আমরা ডেল জি পজিটিভ মানে আমরা কি জানি অস্বতঃস্ফূর্ত বা নন স্পন্টেনিয়াস আমরা লিখতে পারি এখানে, বা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা ঘটবে না। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে ডেল জি বা গিভস ফ্রি এনার্জি এবং ইলেকট্রোমোটিভ ফোর্সের মধ্যে সম্পর্কটা আমরা জানলাম। এবারে আমরা নানস্ট ইকুয়েশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা নানস্ট ইকুয়েশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ নানস্ট ইকুয়েশন। আচ্ছা, নানস্ট ইকুয়েশনে এখানে হচ্ছে আমার তাহলে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা গ্যালভ্যানিক সেল, তাহলে গ্যালভ্যানিক সেলের যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, তাহলে ইএমএফ এবং এই বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে উপাদানগুলো রয়েছে তাহলে তার সক্রিয়ভাবের সম্পর্কটা আমরা নানস্ট ইকুয়েশনের মাধ্যমে আমরা জানতে পারি। এখন ধরো কোনো একটা গ্যালভ্যানিক সেল আছে, ধরো গ্যালভ্যানিক সেলে আমার কোনো একটা রিয়াকশান ঘটছে এ প্লাস বিবি, এখান থেকে আমার ধরো রিয়াকশানটা হচ্ছে প্লাস এইরকম ধরো কোনো একটা রিয়াকশান হচ্ছে, ধরো একটা গ্যালভ্যানিক সেল, তাহলে একটা গ্যালভ্যানিক সেলে এরকম একটা কোনো কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, তাহলে যেখানে এ মল অফ এ বি মল অফ বি এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে সি মল সি এবং ডি মল ডি উৎপন্ন করছে। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স কিভাবে ডিটারমাইন করব। তাহলে এখন দেখো, তাহলে এ মল এ এবং বি মল বি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তাহলে সি অ্যান্ড
ডি উৎপন্ন করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি নানস্ট ইকুয়েশন। তাহলে বলছে কি এই ইকুয়েশনের ক্ষেত্রে ই সেল মানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল টু কত হবে, E0 সেল মাইনাস অফ RT বাই NF লগ অফ এখানে C অফ C অ্যান্ড আচ্ছা। তাহলে নানস্ট ইকুয়েশন বলছে কি, তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা এই কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে সেল EMF তাহলে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ RT বাই NF। আচ্ছা এন হচ্ছে এখন এই কেমিক্যাল রিয়াকশানটার মধ্যে যদি n সংখ্যক ইলেকট্রন যদি আমার ট্রান্সফার হয় তাহলে বা n সংখ্যক ইলেকট্রন যদি জড়িত থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি RT বাই NF লগ অফ তাহলে এখানে C অফ C অ্যান্ড D অফ D বাই তাহলে এখানে বিক্রিয়াজাত পদার্থের যে আমরা সক্রিয় ভর বাই ডিভাইডেড বাই কি আমার বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর। আচ্ছা এবারে যদি আমার এই রিয়াকশানের ক্ষেত্রে যদি যে রিয়াক্ট্যান্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো যদি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ মাসকে আমরা মোলার গাঢ়ত্ব আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা এটাকে আবার একটু ভালো করে আমরা লিখতে পারি তাহলে E0 সেল তাহলে E0 সেল মানে বুঝতেই পারছো তোমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ দ্য গ্যালভানিক সেল। তাহলে ই সেল ইকুয়াল টু E0 সেল RTর ভ্যালু আমরা জানি, তাহলে R এর ভ্যালু আমরা জানি কত, এটা আমরা গ্যাস কনস্ট্যান্ট 8.314 জুল পার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা আমরা জানি। আচ্ছা এবার দেখো টি আমরা 298 কেলভিন মানে রুম টেম্পারেচার ধরে নেওয়া হয়। এফ এর ভ্যালু আমরা জানি কত হচ্ছে 96,500 কুলম, 96,500 কুলম। আর তাহলে 96,500 কুলম আমি যদি এই ভ্যালুগুলো যদি এখানে বসাই তাহলে বসিয়ে তাহলে একবার এর ভ্যালুটা আসে কত 0.059 বাই কত হচ্ছে n। তাহলে এখানে দেখো এইটা আর এইটা আমার ln হবে লগ অফ কত হবে এইটাকে আমরা C অফ C এটা আমরা লিখতে পারি, বা এটাকে আরেকটু ভালো করে লিখতে পারি ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ 0.059 বাই n এইটা লগ অফ কিউ। আচ্ছা এখানে দেখো এই যে বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের অনুপাতকে আমরা বলছি কি বিক্রিয়া রিয়াকশন কোএফিশিয়েন্ট বলছি আমরা, সেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটাকে আমরা তাহলে লিখতে পারি কি ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ 0.059 বাই n লগ অফ কিউ। আচ্ছা এখানে কিউটাকে বলা হচ্ছে কি, এখানে আমরা কিউটাকে বলছি কি রিয়াকশন কোএফিশিয়েন্ট, এখানে আমরা কিউটাকে বলছি কি রিয়াকশন, এটাকে আমরা কিউটাকে বলছি আমরা রিয়াকশন কোএফিশিয়েন্ট বা কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি তাহলে C অফ C অ্যান্ড D অফ D ডিভাইডেড বাই A অফ A অ্যান্ড B অফ B। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো আমি এখানে তাহলে নানস্ট ইকুয়েশনটা হচ্ছে, তাহলে নানস্ট ইকুয়েশন কি হচ্ছে, তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে নানস্ট ইকুয়েশন হলো ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ 0.059 বাই n লগ অফ কিউ, বা তোমরা এই ফর্মেও লিখতে পারো। দেখো আমরা একটা এক্সাম্পল দেখিয়ে দিই। তাহলে এই ইকুয়েশনটার মাধ্যমে তুমি একটা ইলেকট্রোকেমিক্যাল সেল বা কোনো একটা গ্যালভানিক সেলে যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তাহলে সেটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা যেমন দেখো এখানে একটা রিয়াকশান, ধরো আমরা Zn2 প্লাস Cu2 প্লাস আর Cu, ধরো এই একটা ইলেকট্রোকেমিক্যাল একটা সেল দেওয়া রয়েছে, গ্যালভানিক সেল আমার দেওয়া রয়েছে। এখান থেকে ফার্স্ট আমরা রিয়াকশানটা লিখব। তাহলে এখান থেকে দেখো অক্সিডেশন রিয়াকশানটা আমরা জানি কি অক্সিডেশন রিয়াকশান, তাহলে অক্সিডেশন রিয়াকশানটা আমরা এখান থেকে ফার্স্ট লিখি। তাহলে এখানে জিঙ্ক কী করছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার Zn2 প্লাস আয়ন, তাহলে অক্সিডেশন রিয়াকশান Zn2 প্লাস আয়ন আর দুটো ইলেকট্রন উৎপন্ন করছে। পরেরটা আমরা রিয়াকশানটা কীভাবে লিখব, তাহলে Cu2 প্লাস আয়ন দুটো ইলেকট্রন নিয়ে আমার ধাতব কপার, তাহলে টোটাল রিয়াকশানটা কত হচ্ছে তাহলে Zn প্লাস Cu2 প্লাস, তাহলে এদিকে দুটো ইলেকট্রন এই দুটো ইলেকট্রন আমার কিছু ব্যালেন্সে কেটে যাচ্ছে, তাহলে এদিকে আমরা লিখতে পারি কি Zn2 প্লাস প্লাস অফ কথা হচ্ছে Cu। আচ্ছা এদিকে আমরা কনসেন্ট্রেশনটা লিখতে পারি ধরো C1 আর এদিকে আমরা এর গাঢ়ত্ব C2 এটা লিখতে পারি। আচ্ছা অথবা এটাকে আমরা C1 অথবা C2।
আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা তাহলে Zn2 প্লাস Cu2 প্লাস সঙ্গে বিক্রিয়া করে Zn Cu2 প্লাস সঙ্গে বিক্রিয়া করে Zn2 প্লাস প্লাস অফ ধাতব কপার উৎপন্ন করছে। তাহলে এর ক্ষেত্রে নানস্ট ইকুয়েশনটা আমরা কিভাবে লিখব? নানস্ট ইকুয়েশন, তাহলে এখানে দেখো তাহলে আমরা ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ 0.059 বাই এন। আচ্ছা এখানে এন এর ভ্যালু কত? এন হচ্ছে আমার কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে এখানে দেখো দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার ইজ 2, তাহলে ভ্যালু অফ এন ইজ 2। তাহলে এখানে এনের জায়গায় বসাবো 2। লগ অফ লিখতে পারি কত? অ্যাক্টিভিটি অফ দিস অ্যান্ড এই দিকেরটা ডিভাইডেড বাই দিস। তাহলে এই দিকে আমরা লিখতে পারি Zn2 প্লাস, তাহলে এর মোলার কনসেন্ট্রেশন তারপর হচ্ছে ধাতব কপার ডিভাইডেড বাই Cu2 প্লাস অ্যান্ড কত হচ্ছে এইটা, এভাবে আমরা লিখতে পারি। তাহলে অতএব তাহলে E0 সেল মাইনাস অফ কত হচ্ছে 0.059 বাই 2 এইটা। আচ্ছা এবারে লগ অফ Zn2 প্লাস অ্যান্ড কত ডিভাইডেড বাই Cu2 প্লাস, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমার ই সেলটা হলো কথা হচ্ছে ই সেল ইকুয়াল টু E0 সেল Zn2 প্লাস বাই আমার কি হচ্ছে Cu2 প্লাস। আচ্ছা এবারে দেখো Cu এবং Zn, তাহলে এখানে মনে রাখবে কোনো হচ্ছে বিশুদ্ধ কঠিনের ক্ষেত্রে অথবা তরলের ক্ষেত্রে তার অ্যাক্টিভিটিকে আমরা কত 1 ধরে নেওয়া হয়। Cu অ্যান্ড Zn এর ক্ষেত্রে এর অ্যাক্টিভিটি কত 1, বা এদের মোলার গাঢ়ত্বকে আমরা কত ধরে নেওয়া হয় 1 ধরে নেওয়া হয়। তাহলে কোনো বিশুদ্ধ কঠিনের মোলার গাঢ়ত্ব বা অ্যাক্টিভিটি আমরা কত ধরে নেওয়া হয়? ইউনিট ধরে নেওয়া 1 ধরে নেওয়া হয়। তাহলে আমরা এখান থেকে এই ভ্যালুটা বসালাম, তাহলে এখানে পেলাম কত? ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ 0.059 বাই 2 লগ অফ Zn2 প্লাস বাই Cu2 প্লাস। এরপর আমরা আরেকটা এক্সাম্পল এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এবারে দেখো সেকেন্ড এক্সাম্পল আমরা নিলাম, ধর এখানে একটা ক্যাডমিয়ামের আমরা CD2 প্লাস CD2 প্লাস আর এখানে নিলাম H প্লাস H2 গ্যাস আর এখানে আমরা প্লাটিনাম, বা এখানে আমরা কনসেন্ট্রেশন লিখতে পারি, ধরো C2 কনসেন্ট্রেশন অথবা C1 কনসেন্ট্রেশন বিভিন্ন লিখতে পারছি। আচ্ছা এবারে দেখো এই একটা ইলেকট্রোড আমার দেওয়া রয়েছে, তাহলে এই গ্যালভানিক সেলটার ক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশনটা কীভাবে লিখব? তাহলে ফার্স্ট আমাকে রিয়াকশানগুলো লিখতে হবে। অ্যানোড রিয়াকশান, অ্যানোডে আমার কী হয়? অক্সিডেশন। তাহলে এখানে আমার এই পার্টটা হচ্ছে অক্সিডেশন পার্ট আর এই পার্টটা হচ্ছে আমার রিডাকশন পার্ট, মানে এখানে বিজারণ বিক্রিয়া আর এখানে আমার কী হয়? জারণ বিক্রিয়া। মানে এটা আমার অ্যানোড আর এটা হচ্ছে আমার কি ক্যাথোড। তাহলে অ্যানোডে আমরা জারণ বিক্রিয়া আর ক্যাথোডে কী হয়? বিজারণ বিক্রিয়া। তাহলে আমার জারণ বিক্রিয়াটা কী হবে? সিডি কি করছে? এখান থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে CD2 প্লাস আয়ন উৎপন্ন করছে। আচ্ছা এবার দেখো ক্যাথোডে আমার কি হবে? তাহলে ক্যাথোডে হচ্ছে আমার কি বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া মানে কি? H প্লাস কী করছে? একটা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে আমার তৈরি করছে কি? হাফ অফ H2 গ্যাস, এটা উৎপন্ন করছে। তাহলে এখানে একটা ইলেকট্রন, তাহলে এইটাকে আমরা এই ইকুয়েশনটাকে আমাকে ব্যালেন্স করতে গেলে 2 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 2H প্লাস এখানে দুটো ইলেকট্রন আর এখানে আমার কী হচ্ছে? H2 গ্যাস, এইভাবে লিখলাম। আচ্ছা এইটা হচ্ছে আমার ক্যাথোড রিয়াকশান। তাহলে ক্যাথোড রিয়াকশান আর উপরে আমার কি আছে? ধরো এটা আমি এর নিচে লিখছি CD, এখান থেকে CD2 প্লাস প্লাস অফ দুটো ইলেকট্রন। আচ্ছা যখন দেখবে ইলেকট্রনটা যখন ইমব্যালেন্স অবস্থায় রয়েছে তখন কি করবে? ইলেকট্রনটাকে ব্যালেন্স করবে। তাহলে এখানে সেকেন্ড রুল কি? ইলেকট্রনটাকে ব্যালেন্স করবে, তারপর দুটো রিয়াকশান অ্যাড করবে। আর টোটাল রিয়াকশানটা হচ্ছে কি? CD প্লাস অফ 2H প্লাস, তাহলে এখানে দুটো ইলেকট্রন, এদিকে দুটো ইলেকট্রন আমার কী হচ্ছে? কেটে যাচ্ছে, আর এদিকে আমার উৎপন্ন হচ্ছে কি? H2 গ্যাস আর কি হচ্ছে? CD2 প্লাস। তাহলে এর একটা বিভিন্ন কনসেন্ট্রেশন থাকতে পারে। তাহলে এর ক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশনটা লিখতে পারি। তাহলে ই সেল, বা আমরা এদিকে লিখছি নানস্ট ইকুয়েশনটা হচ্ছে আমার, তাহলে এটা ইন্টু 2, আচ্ছা এরপর নানস্ট ইকুয়েশনটা আমরা লিখতে পারি। তাহলে ই সেল ইকুয়াল টু E0
সেল মাইনাস অফ কত হচ্ছে 0.059 বাই কত হচ্ছে, এখানে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত হচ্ছে 2/2 লগ অফ কত এই দিকেরটা ডিভাইডেড বাই এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো কত আছে, তাহলে H2 প্লাস H2 এর কনসেন্ট্রেশন, তারপরে CD2 প্লাস আর ডিভাইডেড বাই লিখতে পারি এদিকে আমার H প্লাস আছে। আচ্ছা এখানে দেখো H প্লাস এর কী হবে হোল স্কোয়ার হবে, যেহেতু তার আমার আগে একটা দেখো একটা 2 আছে, তাহলে এর কোএফিসিয়েন্টটা কী হবে, তাহলে এটা হচ্ছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা ঠিক এর উপরে যাবে, আর ইনটু কথা হচ্ছে CD। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে E0 সেল মাইনাস অফ 0.059/2 লগ অফ CD2 প্লাস, আর এখানে আমরা হাইড্রোজেন গ্যাসের যে কনসেন্ট্রেশন, তাহলে কোনো গ্যাসের ক্ষেত্রে মোলার গাঢ়ত্বটাকে আমরা তার পার্শিয়াল প্রেসার আকারে লেখা হয়, তাহলে পার্শিয়াল প্রেসার অফ কত হবে হাইড্রোজেন, তাহলে এখানে আমরা লিখতে পারি কি পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন গ্যাস। তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা মোলার গাঢ়ত্বটাকে তার পার্শিয়াল প্রেসার আকারে আমরা প্রকাশ করি। আর এখানে নিচে আমরা কি লিখবো H প্লাসের হোল স্কোয়ার। আর ক্যাডমিয়ামের, তাহলে এক্ষেত্রে আমরা ক্যাডমিয়াম যেহেতু এখানে বিশুদ্ধ অবস্থায় রয়েছে, তাহলে পিওর অবস্থায়, তাহলে ক্যাডমিয়ামের কথা হবে মোলার গাঢ়ত্ব 1, তাহলে এখানে E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ 0.059/2, তাহলে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা তাহলে এখানে নানস্ট ইকুয়েশন অ্যাপ্লিকেশন আমরা বুঝতে পেরেছো, এইভাবে বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশনগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা এবার দেখো এই নানস্ট ইকুয়েশনের সাহায্যে আমরা কোনো একটা বিক্রিয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে নির্ণয় করব। এর পরের পয়েন্ট হচ্ছে আমরা নানস্ট ইকুয়েশন থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা তোমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়ে এসছো, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, এই কে এর ভ্যালু আমরা কিভাবে ডিটারমাইন করব। তাহলে এবার আমরা এখানে বলতে পারি কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফ্রম নানস্ট ইকুয়েশন, মানে এটা আমরা কে দ্বারা প্রকাশ করি, ফ্রম নানস্ট ইকুয়েশন। তাহলে নানস্ট ইকুয়েশন থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কে এর ভ্যালু আমরা কিভাবে ডিটারমাইন করব। যেমন দেখো ধরো কোনো একটা কেমিক্যাল রিয়াকশন এ, তাহলে এরকম একটা ধরো কেমিক্যাল রিয়াকশন রয়েছে, এটা এখানে আমার n মোল আমার ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এখানে n মোল ইলেকট্রন আমার এর মধ্যে ট্রান্সফার হচ্ছে। দেখো তাহলে এর ক্ষেত্রে আমরা নানস্ট ইকুয়েশনটাকে লিখতে পারি, তাহলে E সেল ইকুয়াল টু E0 সেল, এটা মাইনাস অফ আমরা জানি কি RT/NF লগ অফ, তাহলে এখানে তাহলে এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা এবারে দেখো তাহলে E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস অফ RT/NF এইটা লগ অফ, তাহলে এইটুকু পার্টকে একটু আগে বলেছি কি রিয়াকশন কোএফিশিয়েন্ট বলা হয়, তাহলে কিউ ফরটা কি, এখানে কিউ হচ্ছে কি রিয়াকশন কোএফিশিয়েন্ট, তাহলে আমরা কিউ ইকুয়াল টু লিখতে পারি কি C/C D/D বাই কথা হচ্ছে, তাহলে কিউ রিয়াকশন কোএফিশিয়েন্ট কাকে বলা হচ্ছে, দেখো বিক্রিয়ক, তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোলার গাঢ়ত্ব বা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ মাস ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের মোলার গাঢ়ত্ব, তাহলে এর যে অনুপাতটাকে আমরা বলছি কি রিয়াকশন কোএফিশিয়েন্ট বলছি আমরা। আচ্ছা এরপর দেখো তাহলে এখান থেকে ই সেল আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এখান থেকে ই সেল, তাহলে ই সেল ইকুয়াল টু আমরা E0 সেল মাইনাস অফ RT/NF ln অফ কিউ, তাহলে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা এবারে দেখো কোনো একটা কেমিক্যাল রিয়াকশান, তাহলে যখন কোনো একটা গ্যালভ্যানিক কোষে যখন কেমিক্যাল রিয়াকশান যখন সম্পন্ন হচ্ছে, ঠিক এরকম তোমরা ফার্স্ট ভাবো, তাহলে এদিকে ধরো আমি গ্যালভ্যানিক সেল একটা কনস্ট্রাক্ট করছি, দেখো এদিকে একটা গ্যালভ্যানিক সেল, একটা গ্যালভ্যানিক সেল Zn2+ আয়ন, আর এখানে ধরো Cu2+ আয়ন রয়েছে, এদিকে জেন আর এদিকে হচ্ছে কপার, আর এটা আমার সলপিজ। আচ্ছা এটা আমরা জানি কি ক্যাথোড, আর এটা আমরা জানি কি অ্যানোড।
এটা আমরা অ্যানোড জানি। আচ্ছা, এবারে দেখো এই ক্যাথোড আর অ্যানোড, আমরা জানি কি ইলেকট্রনের প্রবাহ হয় কি ক্যাথোড থেকে আমার অ্যানোডের দিকে, আর অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আমার ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আমার ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা জানি কি, যেহেতু আমার কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্টের প্রবাহ হচ্ছে, মানে আই। কারেন্টের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। তাহলে ক্যাথোডের, তাহলে অ্যাট ফার্স্ট তাহলে ক্যাথোডের কি হচ্ছে, এর ইলেকট্রোড পোটেনশিয়ালের মান অনেক বেশি। তাহলে ক্যাথোডের আমার কি হচ্ছে, ইলেকট্রোড পোটেনশিয়ালের মান। তাহলে যখন আমরা ধরো এইটাকে আমরা যখন এই তড়িৎদ্বার দ্বারা যুক্ত করলাম না, তাহলে কোনো ওয়্যার দ্বারা যখন যুক্ত করিনি, ঠিক তার আগের মুহূর্ত, তাহলে এর ইলেকট্রোড পোটেনশিয়ালের মান সব থেকে বেশি রয়েছে, মানে সর্বোচ্চ রয়েছে। যখন আমরা যুক্ত করলাম, যখন আমার এই দেখো ওয়্যার দ্বারা যখন যুক্ত করলাম, তখন কি হচ্ছে, এই বর্তনীর মধ্যে তাহলে এখানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা তড়িৎ প্রবাহ হতে শুরু হচ্ছে, মানে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে অ্যাট ফার্স্ট কী হচ্ছে, আমার ক্যাথোডে যে ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল ভ্যালু যেটা ছিল সেটা আস্তে আস্তে কমছে, আর অ্যানোডের যে ইলেকট্রিক পোটেনশিয়ালের মান বা ইলেকট্রোড পোটেনশিয়ালের মান আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ছে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা এটাকে কীভাবে লিখেছিলাম, ই সেল ইকুয়াল টু ই আর মাইনাস অফ কত হচ্ছে, ই এল। তাহলে এটা তাহলে ক্যাথোড মাইনাস অফ অ্যানোড। তাহলে ক্যাথোডে অ্যাট ফার্স্ট তাহলে প্রথম দিকে কী হচ্ছে, ই আর এর মান বেশি রয়েছে, তাহলে ই আর গ্রেটার দেন ই এল। তাহলে যেটা থাকার জন্য কি হচ্ছে, আমার এদিক থেকে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবারে ভাবো তাহলে তাহলে যত সময় যাচ্ছে ক্যাথোডের যে ইলেকট্রোড পোটেনশিয়ালের মান তত কমে যাচ্ছে, আর অ্যানোডের ইলেকট্রোড পোটেনশিয়ালের মান আস্তে আস্তে বাড়ছে। তাহলে এমন একটা সময় আসছে যখন তাহলে কি হচ্ছে, এই দিকের ইয়ার ভ্যালু ইলেকট্রোড পোটেনশিয়ালের মান অ্যানোডের ইলেকট্রোড পোটেনশিয়ালের মানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, মানে ই আর ইকুয়াল টু যখন ই এল হয়ে যাচ্ছে। তাহলে তাহলে একটা নির্দিষ্ট সময় কি হচ্ছে, তাহলে ক্যাথোডের ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুটা অ্যানোডের ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে তখন কিন্তু আর তাহলে এই বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে না। তাহলে যেই মুহূর্তে তোমার ক্যাথোড এবং অ্যানোডের ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু সমান হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আর কোনো তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে না, বা এই বর্তনী থেকে আমরা আর কোনো তড়িৎ পাচ্ছি না, মানে প্রবাহটা বন্ধ হয়ে গেছে। তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলা হচ্ছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হচ্ছে, তাহলে এর ইলেকট্রোড তাহলে ক্যাথোডের ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু অ্যানোডের ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু দুটো কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে সমান হয়ে গেলে আমরা বর্তনীতে আর কোনো তড়িৎ প্রবাহ পাচ্ছি না। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে তাহলে দুটো ভ্যালু সমান হয়ে যাচ্ছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে এটা আমরা বলতে পারি, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে ই আর ইকুয়াল টু কত হচ্ছে, ই আর ইকুয়াল টু ই এল। তাহলে এর ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে ই সেলের ভ্যালু কত হচ্ছে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে ই সেল কত হচ্ছে, ই সেল ইকুয়াল টু 0। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম ই সেলের ভ্যালু কত হচ্ছে, ই সেলের ভ্যালু হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। কেন, কারণ হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু ক্যাথোড আর অ্যানোডের ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে, যার জন্য ই সেলের ভ্যালু কত হচ্ছে, আমার 0 হচ্ছে। তাহলে এভাবে আমরা এবার আমরা লিখতে পারি, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে ই সেল ইকুয়াল টু 0, তাহলে 0 ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস অফ RT বাই NF ln। তখন কিউটাকে আমরা কী দ্বারা লিখবো, কে দ্বারা লিখবো, তখন কিউ আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু দুটো সমান হবে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা লিখতে পারি ই সেল ইকুয়াল টু 0, তাহলে ই জিরো সেল মাইনাস অফ RT বাই NF ln কে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে RT বাই NF ln কে ইকুয়াল টু কথা হচ্ছে ই জিরো সেল এটা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ln কে ইকুয়াল টু কথা হচ্ছে ই জিরো সেল NF ইন্টু NF ডিভাইডেড বাই কথা হচ্ছে RT। তাহলে ln কে ইকুয়াল টু ই জিরো সেল ইন্টু NF বাই RT, এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। তো এখান থেকে আমরা লিখতে পারি কি ln কে ইকুয়াল টু NF ই জিরো সেল ডিভাইডেড বাই কথা হচ্ছে RT। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে আমার ইলেকট্রোমোটিভ। তাহলে এখানে ln কে, তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারি। ই জিরো সেলের ভ্যালু যদি আমরা জানতে পারি, তাহলে ই জিরো সেল আর এখানে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, তাহলে এই এন আর ই এই দুটো ভ্যালু জানা থাকলে আমরা এই ইকুয়েশন থেকে কে এর মান কিন্তু ডিটারমাইন করতে পারবো, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান আমরা ডিটারমাইন করতে পারবো। তাহলে দেখে নাও,
তাহলে আজকে তাহলে আমরা ইকুইলিব্রিয়াম তাহলে নানস্ট ইকুয়েশন থেকে আমরা দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখান থেকে ডিটারমাইন করতে পারি যদি আমরা ই আর এন এর ভ্যালু যদি আমরা জানতে পারি। আচ্ছা তাহলে আমরা দেখো আজকে তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে আমরা ই এর সম্পর্ক আমরা পেলাম। এখান থেকে আমরা যদি এই এন এবং ই এর ভ্যালু যদি আমরা জানতে পারি তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো। তাহলে একদম ফার্স্ট থেকে দেখো তোমাদেরকে যদি কোনো সেল বা গ্যালভানিক সেল যদি তোমাকে দিয়ে থাকে সেখান থেকে তোমার নানস্ট ইকুয়েশন লিখতে পারবে এবং নানস্ট ইকুয়েশন থেকে তোমার বিভিন্ন ধাতু বা আয়নের কনসেন্ট্রেশনগুলো নির্ণয় করতে পারবে, তার পিএইচ নির্ণয় করতে পারবে। আজকে যে ক্লাসগুলো যে টপিকগুলো আলোচনা করেছি এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ক্লাসে আমরা এর কনসেন্ট্রেশন সেল এবং এই যে আজকে নানস্ট ইকুয়েশন যেগুলো করালাম এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ আ নাইস ডে।